দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্য লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে বঞ্চিত চাকরিপ্রার্থী বা যাদের চাকরি চলে গিয়েছে তাদের নিয়ে একটা মিটিং করলেন এবং সেখানেই আপনাদের প্রথমে যে ভিডিওর একটা অংশ দেখিয়ে শুরু করলাম, মুখ্যমন্ত্রী এক ছাত্রের দিকে জিজ্ঞাসা করছিলেন, এই তুমি যোগ্য না অযোগ্য, তুমি যোগ্য না অযোগ্য? এই প্রশ্নটাই আমার করতে ইচ্ছা করছে অনেককেই, রাজ্য প্রশাসনকেও আমার এই প্রশ্নটা করতেই ইচ্ছা করছে। কিন্তু সে যাই হোক, আপনারা ভাবুন একজন মুখ্যমন্ত্রী যিনি নিজের স্টেট গভর্নমেন্টের আন্ডারে স্কুল শিক্ষা দপ্তর, তাদের আন্ডারে স্কুলে চাকরির ব্যবস্থা করার পর একজন ছাত্রকে জিজ্ঞাসা করছেন, এই তুমি যোগ্য না অযোগ্য, তাও আবার চিৎকার করে সকলের সামনে, এবং নিজেই লাইভ স্ট্রিমিং এর পারমিশন দিয়েছিলেন। কি বার্তা পশ্চিমবঙ্গের মানুষ, ছেড়ে দিন গোটা বিশ্বের মানুষ, তারা পেলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার জন্যই তো যখন বিদেশে যান, অক্সফোর্ডে কেলগ ইউনিভার্সিটিতে যখন গিয়েছিলেন, তখন তো সেই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এই সত্য প্রশ্নগুলো করেছিলেন তারা। মেজাজ হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজকে তার সেটুকুও বাকি নেই। এমনও একটা দিন হয়তো তিনি নিজের ঘেরাটোপে নিজেই আটকে যাচ্ছেন, যেখানে তিনি রাগ, দুঃখ, অভিমান কোথাও কিচ্ছু দেখাতে পারবেন না। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছিলাম আপনাদের সামনে, রাগ অভিমান, রাগ বলবো না, অভিমান হয় বেশি আপনাদের কাছে। মুখ্যমন্ত্রী যা করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি ক্ষমতার একেবারে কেন্দ্রে রয়ে যা ইচ্ছা তাই করতেই পারেন, করেওছেন। অবাক কাণ্ড প্রত্যেক দিনের খবরে এসে আপনাদের সামনে অভিমান উগড়ে দিয়েছি যে আমরা কি ধরনের মানুষ। আমরা বুঝছি, দেখছি, সন্দেশখালি ঘটলো দেখলাম, আরজিকর কাণ্ড ঘটলো দেখলাম, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা বেরোতে দেখলাম, মানে বান্ধবীর বাড়িতে টাকা বেরোতে দেখলাম, প্রাসাদের পর প্রাসাদ, অট্টালিকার পর অট্টালিকা দেখলাম বেআইনি সম্পত্তি উদ্ধার হতে, অনুব্রতর জেল যাত্রা এবং লক্ষ কোটি টাকার সম্পত্তি, জমি উদ্ধার, গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া সাধারণ মানুষকে দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ইডির সমন, সিবিআই এর সমনের মুখোমুখি হতে দেখলাম, গরু, কয়লা, বালি সবকিছু চুরি হতে দেখলাম, 26,000 ছেলের চাকরি চুরিও দেখে নিলাম। এর পরেও এখনো আপনারা দেখবেন জয় বাংলার স্বর কোথাও ফিকে হবে বলে আমি বিশ্বাস করছি না। সবুজ আবিরের জন্য প্রস্তুত থাকুন, উৎসবে মাতুন, ভুলে যান 26-এ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসবে, বাড়িতে আবিরের বস্তা রেডি করে রাখুন, আবির ওড়াতে হবে। সত্যি ফ্রাস্ট্রেশন লাগে, বড্ড ফ্রাস্ট্রেশন লাগে। দীর্ঘদিন ধরে আপনাদের সামনে একটু একটু করে তথ্য সঞ্চয় করে দিয়েছি, কোথাও প্রেডিকশন করিনি, যা ঘটেছে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সবই আপনাদের সামনে বলেছি। কতজন আর আমাদের কথা শোনেন? মুখ্যমন্ত্রী কি বলছেন আপনাদের আমি শোনাবো। তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট ক্লারিফাই, আচ্ছা তার আগে আমি শোনাবো একটি আমার খুব ভালো লেগেছে। তিনি বলছে যে কোনটা মুখ আর কোনটা মুখোশ এটা বুঝতে হবে, যারা নাটক করে বেড়াচ্ছে, যাত্রা করে বেড়াচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যেই আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই বার্তা পশ্চিমবঙ্গের মানুষের কি কানে পৌঁছাচ্ছে? শুনুন। আইনের প্রিন্সিপাল 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। আপনাদের কানে কি পৌঁছালো কোনটা মুখ আর কোনটা মুখোশ? এবারও আইডেন্টিফাই যদি করতে না পারেন, তাহলে আর কত বড় বিপদের জন্য আমরা অপেক্ষা করছি। আপনারা জানেন কিনা জানি না, আগামী পর্বে আপনাদের দেব 26,000 কিছুই নয়, 30-34,000 আরো চাকরি বাতিল হলেও হতে পারে, আমি বলার কেউ নই। সেটারও
কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়ে গিয়েছে। এরকম অজস্র বিষয়ে হাহাকার, পশ্চিমবঙ্গের বুকে হাহাকার সৃষ্টি হতে চলেছে। এখনো এই অবস্থাতে দাঁড়িয়েও শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সঙ্গে যা করলেন সেটাকে আপনারা কিভাবে দেখবেন, কয়েকটা বক্তব্য শুনিয়ে আপনাদের কাছে জিজ্ঞাসা করব। মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্ট ক্লারিফাই করে বলুক কারা যোগ্য কারা অযোগ্য। রাজ্য প্রশাসনের নেতৃত্বাধীন একটি এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ করেছে, সুপ্রিম কোর্টকে বলতে হবে, সিবিআই কে বলতে হবে কারা যোগ্য অযোগ্য। মুখ্যমন্ত্রী বলবেন না, মুখ্যমন্ত্রীর প্রশাসন বলবেন না। তারা যদি যোগ্যদের বলে কারা যোগ্য বলে দিতে পারতেন তাহলে আজকে এই হাহাকার হতো না, যোগ্যরা চাকরি তাদের বেঁচে যেত। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। এখনো যদি ভরসা করেন নিশ্চিতভাবে করতে পারেন, সেই জন্যই বললাম যদি ভরসা করেন 26-এর জন্য সবুজ আবির বাড়িতে আগে থেকে মজুত করে রেখে দেবেন। 26-এ আবির ওড়াতে হবে। শুনুন। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন। 2 হচ্ছে আমরা এটাও জানতে চাইব শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারো নেই। শুনলেন বন্ধুরা, এরকম অজস্র বক্তব্য মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন। আপনাদের আমি আরো কয়েকটা বক্তব্য মুখ্যমন্ত্রী শোনাবো। এখনো পর্যন্ত এই যন্ত্রণাতুর ছেলে মেয়েদের মমতা বন্দ্যোপাধ্যায় যা যা পরামর্শ দিলেন সেই পরামর্শ যদি এই ছাত্রছাত্রীরা মেনে চলেন তাহলে ফের কত বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে যদি আজকেও তারা বুঝতে না পারেন। তাহলে সত্যি আমরা কিসের মানুষ যে কতবার ঠকলে আমরা বুঝতে পারি যে না আর আমরা ঠকবো না। মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করুন, চেয়ারকে সম্মান করুন, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন আমরা তুলতে পারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনাদের কি কেউ টার্মিনেট করেছে, আপনাদের কি কাছে নোটিশ গেছে, কেউ কি টার্মিনেট করেছে আপনাদের, তাহলে আপনারা স্কুলে যাচ্ছেন না কেন? আপনারা ভাবুন ওই যন্ত্রণাতুর ছেলে মেয়েদের যন্ত্রণা কতখানি বাড়িয়ে দিচ্ছে। আমি জানি না তারা বুঝছেন কিনা। একটা সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়, তার উপরে আর কোনো রায় হতে পারে না, যেখানে 26,000-এর কাছাকাছি ছেলের চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের কাছে কি নোটিশ গেছে? সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরেও তিনি এইভাবে ছাত্রছাত্রীদের বলছেন যে আপনাদের কি কেউ চাকরি কেড়ে নিয়েছে? মুখ্যমন্ত্রী আপনি বেতন দেবেন? আপনি এই চলে যাওয়া ছাত্রছাত্রীদের বৈধভাবে বেতন দিতে পারবেন? শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না? আপনারা বাচ্চাদের পড়াবেন না? শুনলেন বন্ধুরা, অর্থাৎ তাদেরকে আবারও কাজে ফিরে যাওয়ার জন্য বলছেন যে তোমরা ছাত্রছাত্রী পড়াও, এবং এক জায়গায় বললেন যে তোমরা 2 মাস কষ্ট করো তাহলে 20 বছর আর কষ্ট করতে হবে না, আমরা ঠিক তোমাদের একটা ব্যবস্থা করে দেব। আমার কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই পর্যন্ত রেডি আছে। দেখুন আমরা জানি যে হয়তো আলটিমেটলি সিভিক টিচারের জন্য না হয় তাদেরকে আবার এরকম অফার দেওয়া হবে কিনা, কিংবা ঘুর পথে আবারও একটা বেআইনি নিয়োগ করে এদেরকে নিয়োগের প্রচেষ্টা করা হবে কিনা। কিন্তু দেখুন এবার পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, অনেক আমরা সবাই, আপনারা যারা ক্ষতিগ্রস্ত, অনেক ঠকেছেন, জমি জমা বিক্রি করে অযোগ্যরাও তো বঞ্চিত। আমি একটা কথা বুঝতে পারছি না, সবাই যোগ্যদের নিয়ে মাথামাতি করছেন। অযোগ্যদের নিশ্চিতভাবে তারা অপরাধী কিছুটা হলেও, কিন্তু তারাও প্রতারিত। পার্থ চট্টোপাধ্যায় যদি এজেন্ট পাঠিয়ে টাকা তুলতে পারে তাহলে সেই সমস্ত সাধারণ ছেলেগুলো কেন বিশ্বাস করবেন না? খুবই প্যাথেটিক পরিস্থিতি আপনাদের আমি দেখাতে চাইবো। যারা যোগ্য তাদের চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের, অর্থাৎ তাদের প্রশাসন শুধুমাত্রই
যোগ্য অযোগ্য বাছাই করতে পারলো না বলে সুপ্রিম কোর্ট বুকে ব্যথা নিয়ে কার্যত এই ডিসিশন নিতে বাধ্য হলো, এটা জেনেও যে একটা মাৎসন্যায় তৈরি হবে। শুধুমাত্র একটু সৎ চেষ্টা মুখ্যমন্ত্রীর, যা হয়েছে সেই ভুলটাকে কার্যত স্বীকার করে যদি পদত্যাগও করে দিতেন, অনেক সম্মান তিনি ফিরে পেতেন, অনেক সম্মান তার প্রশাসন ফিরে পেত, তিনি নিজে ফিরে পেতেন। রাইট টু মেক ব্ল্যান্ডার তিনি বলছেন, কিন্তু সেই ভুলের জন্য তিনি শাস্তিটা নিচ্ছেন না। সাধারণ মানুষের কাছ থেকে মাথা নত করে তিনি যদি পদত্যাগ করে দিতেন, অনেক সম্মান তিনি ফিরে পেতেন। কিন্তু তিনি বলছেন যে সরকারের দায়িত্ব আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের চাকরি, যোগ্যদের আমরা চাকরি দেবো। যোগ্যদের চাকরি দেওয়ার তো সহজ উপায় ছিল, আপনারা লিস্টটা দিয়ে দিলেই, যে কারা যোগ্য সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তাদের এই আজকের দিনটা পরিণতি হতোই না এবং আপনাকেও এত টেনশনের মধ্যে থাকতে হতো না। আপনি দিলেন না কিসের জন্য? কিসের জন্য দিলেন না পশ্চিমবঙ্গের মানুষ কি এখনো বুঝতে পারছেন না? যদি বুঝতে না পারেন, দুটো কাজ করবেন, বাড়িতে সবুজ আবিরের বস্তা রাখবেন, আর আরো এই ধরনের ভয়ানক ঘটনার জন্য নিজেদের মনকে শক্ত করবেন। এই দুটো কাজ আমাদের করতে হবে। আমার এখনো বিশ্বাস যে পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো আছে। এখনো পর্যন্ত মমতা ম্যাজিক কাজ করবে, এটাই পশ্চিমবঙ্গের মানুষ, এইটাই আমরা। পশ্চিমবঙ্গের মানুষ বলতে আমি কাউকে আলাদা করে বলছি না, ইনক্লুডিং মি, আমার ফ্যামিলি, আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী, এটাই আমরা। তাই আমাদের দুঃখ যন্ত্রণা কেউ মেটাতে পারবে না। যে ভয়ানক কাণ্ড ঘটে গেল, এই ভয়ানক কাণ্ডের পর আরো কত কি ওয়েট করছে আপনারা দেখুন। শুভেন্দু অধিকারী এই কথাটাই ডিসেম্বরের একটা তথ্য দিয়ে বলেছিলেন যে ডিসেম্বরে দেখবেন, হয়তো ডিসেম্বরটা হয়নি, কিন্তু তিনি জানতেন, আমরা সকলেই জানতাম, আমরা কবে কোন ডেট এটা বলা যায় না। শুভেন্দু অধিকারী সেই ভুলটা করে ফেলেছিলেন, হয়তো পরে বুঝতে পেরেছিলেন কোনো ডেট বা টাইম দেওয়া, তার কারণ সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছিল তো মামলাগুলো। চন্দ্রচূড় সাহেব তো তিনি এটাকে স্টে করে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী এবার সেটাকে নিয়েও বললেন যে এক জাজ, এক বিচারপতি, প্রধান বিচারপতি তিনি স্টে করে দিচ্ছেন, আরো এক বিচারপতি সেটাকে এসে কি করে বাতিল করে দিচ্ছেন। এবং তিনি বলছেন তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন, অথচ এই বিষয়টা তিনি বুঝতে পারছেন না। আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো আইন নিয়ে পড়িনি। স্টে মানে কোনো জাজমেন্ট না, একটা ইন্টারিম স্টে দেওয়া হয়েছে। স্টে মানে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, একটা ইন্টারিম স্টে। পরবর্তী শুনানিতে সেই স্টে থেকে সরে গিয়ে অন্য স্টেটে নিয়ে যেতে হবে, আইদার বলা হবে যে এরা যোগ্য এরা অযোগ্য, কিংবা পুরো প্যানেল বাতিল, এরকম একটা জায়গায় যাবে। মুখ্যমন্ত্রী বলছেন কেন এটাকে স্টে থেকে সরিয়ে আবার অন্য জাজ চেঞ্জ করে দিলেন? তাহলে তিনি কি চাইছিলেন? সারা জীবনের জন্য স্টে, অর্থাৎ এই যোগ্য অযোগ্য সবাই চাকরি করতে করুক, এটাই তিনি চাইতেন পশ্চিমবঙ্গবাসীর। সেটাও যদি হতো, আজকে একটু যোগ্যরা একটু ভেবে দেখুন, আপনারা আপনাদের কষ্টের অনুভব করার আপনারা ছাড়া কেউ পারবেন না। স্টিল একটু ভেবে দেখুন যে এই যে যোগ্য এবং অযোগ্যরা মুখ্যমন্ত্রী সকলকেই রেখে দিতে চাইছিলেন, আপনি ভাবুন তো যে বাকি মানে কত মানুষের উপর দিয়ে এই ঢেউটা যেত, এই এত অযোগ্য শিক্ষকরা কত কত মানুষের ক্ষতি করে দিয়ে চলে যেত, এবং অলরেডি গিয়েওছে। পশ্চিমবঙ্গের আজকে কোন পরিণতি আমরা পৌঁছে গিয়েছি, এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী, এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন, আমরা সবাই মিলে আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন। আমাদের কি প্রকৃতি সাবধান করেনি? আমরা কি বুঝতে পারিনি যে এইরকম ঘটনা ঘটতে চলেছে? আমরা কি দেখিনি? কিন্তু আমার মনে হয় আমরা কিছুই দেখিনি, আরো অনেক কিছু দেখার অপেক্ষায় আমাদের থাকতে হবে। তাই ওই যে বললাম আপনাদের সর্বশেষে, সকলের উদ্দেশ্য অবশ্যই না, কোনো পার্সোনাল ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা আমি বলিনি, আর আমি বলতেও চাই না, তার কারণ আপনাদের মধ্যে অনেক সেন্সেবল মানুষরা রয়েছেন, আমি জানি, তারাও এই একইভাবে যন্ত্রণায় আছেন। তারা জানেন, সবকিছু বুঝছেন, কিন্তু কিচ্ছু করতে পারবেন না, যন্ত্রণায় আছেন। দেখছেন চোখের সামনে যে নিজেদের সন্তান সন্ততিদের একদম ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করতে পারছেন না। কিন্তু যারা বুঝছেন তা সত্ত্বেও জয় বাংলা করে লাফাচ্ছেন, সবুজ আবির খেলছেন, দিদির ছবিকে ঠাকুরের সিংহাসনের মধ্যে রাখার মতো নিজের
বড় মনের পরিচয় দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলছি আরো বস্তা দুয়েক আবির বাড়ির মধ্যে নিয়ে আসুন, কারণ 26-এ আবারও আপনাদেরই জয় হবে। এখন থেকে লিখে রাখুন, আপনাদেরই জয় হবে। পারলে আজ থেকেই সবুজ আবির খেলুন, আজ থেকেই মিষ্টি বিতরণ শুরু করুন, আপনারাই জিতবেন। লিখে জানাবেন আপনাদের মন্তব্য। এরপরে আর বিশেষ কিছু বলার থাকে না। খুবই ফ্রাস্ট্রেটিং সেই সমস্ত ছাত্রছাত্রীদের কি হচ্ছে একবার কল্পনা করে দেখুন। কিন্তু আমার একটাই বক্তব্য শেষে, যে তারা এই পর্যায়ে এসেও যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে তাদের যন্ত্রণা, এই যে ভয়ানক যন্ত্রণার মধ্যে রয়েছে, সেটা অন্তহীন যন্ত্রণায় পরিণত না হয়ে যায়। এই প্রার্থনা করব শুভবুদ্ধির উদয় হোক, সৎ শক্তি যেন জেতে আমাদের সমাজে, আর অসৎ শক্তি যেন নিপাত যায়। আমরা যদি সৎ মানুষ হয়ে থাকি, তাহলে এই প্রার্থনাটা আমাদের সবার হওয়া উচিত, যে যারা সমাজের ভালো করতে চায়, যে রাজনৈতিকবিদ হোক, তাদের যেন মঙ্গল হয়। আর যারা সমাজকে একেবারেই ভাবছেন যে কেউ বুঝছে না, রাজনীতির মধ্যে দিয়ে একদম আমরা খেলে দিচ্ছি বড় খেলোয়াড়, তাদের জন্য আমরা আর কোনো ভাষা নেই। এখনকার মতো এখানেই।